সুপ্রিয় শিক্ষার্থী, শীতের এই সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। ক্লাস পরিচালনায় আমি আছি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায়ী পরিচিতি এই অধ্যায়টি পাঠ করছিলাম। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সেই রকম একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা। অর্থাৎ আমাদের ব্যবসা কখন থেকে শুরু হয়েছে আর কিভাবে এটি পরবর্তীতে পর্যায়ে এটি ধীরে ধীরে আমাদের এই বর্তমান ব্যবসায়িক কর্মকাণ্ডের পর্যায়ে এসে পৌঁছেছে, সেই সম্পর্কে আমরা জানব। তো তাহলে আমরা আজকে ব্যবসায়িক ক্রমবিকাশের ধারা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, পাঠ্য বইয়েরই একটা টপিকস। তো তোমরা সবাই যদি তোমাদের পাঠ্য বইটা একটু নাও, তাহলে বুঝতে আর একটু বেশি তোমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা মূল ক্লাসটায় চলে যাই। আমরা বলছি যে ব্যবসায়ীর ক্রমবিকাশের ধারা, ক্রমবিকাশ মানে ধীরে ধীরে এটা কীভাবে এটার বিকশিত হয়েছিল বা কিভাবে ধীরে ধীরে এটা এই বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে, বা ব্যবসায় শুরুতেই কি এই রকম কর্মকাণ্ডই প্রচলিত ছিল। আসলে বিষয়টা সেরকম না। ব্যবসায়ী কবে, কখন, কোন দিন থেকে চালু হয়েছে সে ঠিক একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করাটা কঠিন। এটা বলা যায় যে মানুষ যখন আদিমকালে গুহায় বসবাস করত, তখন থেকে মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে বাঁচার শিক্ষাটা পেয়েছিল। সেখান থেকে মানুষের মধ্যে যে চাহিদার বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়। এক এক মানুষের মধ্যে এক এক রকমের চাহিদার উদ্ভব ঘটে। আবার এক এক মানুষ কিন্তু এক এক বিষয়েও পারদর্শী ছিল। কেউ মৎস্য শিকার করত, কেউ কৃষিকাজ করত, কেউ ফলমূল আহরণ করত, কিন্তু সবাই আবার একসাথেই একটা সংঘবদ্ধ জায়গায় বসবাস করত। তো দিন শেষে যে যা আহরণ করে আনতো, দেখা যেত দিন শেষে কিন্তু তারা সেটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে বা বিলি বন্টন করছে। যে ফল আহরণ এনেছিল সে ফল দিল যে পশু শিকার করে এনেছে তাকে, যে পশু শিকার করে এনেছে সে পশুর কিছু অংশ যে ফল আহরণ করে এনেছে তাকে দিত, বা যে কৃষিকাজ করেছে তাকে দিত। এইভাবে যে মানুষের মধ্যে যে পণ্যের যে আদান প্রদান, ঠিক তখন থেকে বলা হয় যে আসলে ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রচলন ঘটে। কারণ তখন আসলে আর্থিক যে মূল্য, এই বিষয়টার হয়তো বা প্রচলন ঘটেনি, কিন্তু দ্রব্যের যে বিনিময়, এটাও কিন্তু ব্যবসায়ের একটি অংশ। দ্রব্যের যে বিনিময়, এটা কিন্তু তখন ঘটতো। ঠিক তখন থেকে আসলে আমরা বলি যে ব্যবসায়ের উদ্ভব হয়। তখন থেকে হয়তো যখন থেকে মানুষ দ্রব্য বিনিময় করা শিখে, তখন থেকে হয়তো মানুষ ব্যবসা করতেই শিখে। হয়তো সেটা ঠিক তারা তখন বুঝতে পারেনি, আজ আমরা এই পর্যায়ে এসে হয়তো সেটা বুঝতে পারছি যে তখনকার সে কর্মকাণ্ডটি ছিল ব্যবসায়িক কর্মকাণ্ড। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে ব্যবসায়ের কোন যুগে কেমন পরিবর্তন হয়েছে, বা কোন যুগে ব্যবসায়িক কোন কর্মকাণ্ডটা পরিচালিত হতো। বললাম যে প্রাচীন যুগে সেই দ্রব্য বিনিময় প্রথা থেকে শুরু। সেই প্রাচীন যুগে আমরা দেখছি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ব্যবসায়িক ক্রমবিকাশের এই ধারাটিকে আমরা তিনটি যুগে বিভক্ত করছি। ব্যবসায়িক ক্রমবিকাশের ধারাকে আমরা তিনটি যুগে বিভক্ত করছি। সেগুলো কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে এই যুগগুলোর ভিত্তিতে, এই যুগগুলোর ভিত্তি অনুযায়ী আবার কাজগুলোও কিন্তু ভিন্ন রকম ছিল। ভিন্নভাবেই ব্যবসায়িক ক্রমবিকাশটা ঘটে।
তো প্রাচীন যুগে দেখা যায় যে পশু শিকার করে, মৎস্য আহরণ করে, মৎস্য শিকার করে, ফলমূল আহরণ করে, কৃষিকার্য এবং দ্রব্য বিনিময়, মানে এই সব কার্যগুলো যারা করত তারা দিন শেষে দেখা যেত যে তারা নিজেদের মধ্যেই একটা দ্রব্য বিনিময় করা শিখে যেত বা শিখে গিয়েছিল। সে তখন যুগে ব্যবসায়িক কর্মকাণ্ডটা এরকম ছিল। প্রথমেই মানুষ পশু শিকার করে, তারপর ধীরে ধীরে মানুষ দেখে যে শুধু পশু না, আসলে মাছও শিকার করা যায়, পশু, মৎস্য, এরপরে ফলমূল আহরণ, এরপরে মানুষ কৃষিকাজ করা শিখে আস্তে আস্তে, তারপরে আবার সেইগুলো তারা বিনিময়, নিজেদের মধ্যে বিনিময় করাটাও শিখে যায়। এরপরে আসে মধ্যযুগ। এই মধ্যযুগটাকে কিন্তু ব্যবসায়ের একটা বড় পরিবর্তনের কথা আমরা বলি। আধুনিক যুগে ব্যবসায় সবচেয়ে বেশি পরিবর্তন হয়, এ কথা সত্য, কিন্তু এই যে ব্যবসায়িক যে প্রচলন, মধ্যযুগ থেকে যারা ব্যবসায়িক প্রচলনটা শুরু করতে পেরেছে তারাই কিন্তু ব্যবসা বাণিজ্যে অগ্রসর, তারাই কিন্তু এখন সারা পৃথিবীটাকে শাসন করছে। এই মধ্যযুগে যখনই আসলে এই মধ্যযুগ থেকেই কিন্তু ব্যবসায়িক সূচনা, ব্যবসায়িক যে আক্ষরিক যে আর্থিক লেনদেনের যে সূচনা, সেই লেনদেনের সূচনা আমরা মধ্যযুগ থেকেই বলছি। এই মধ্যযুগে কি কি ব্যবসায়িক কর্মকাণ্ড হতো? বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথরের ব্যবহার। তখনকার মধ্যযুগে তখন টাকা পয়সা এইসবের প্রচলন ছিল না, স্বর্ণ রৌপ্য এগুলো আরও পরে আসে। সর্বপ্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে মানুষ যখন বিনিময় মানে কি? বিনিময় মানে হচ্ছে যে আমি তোমাকে এটা দিব, তার পরিবর্তে তুমি আমাকে এটা দিবা, এটাই হচ্ছে বিনিময়, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু নেওয়া, এটাকে আমরা বিনিময় বলছি। তো যেমন আমরা দোকানে গেলে অর্থ দিই, তার বিনিময়ে পণ্য কিনি, সেই রকম। তো তখনকার যুগে, মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, যখন তারা মৎস্য আহরণ করত নদীতে বা সাগরে, এটা কী বলে, বিভিন্ন খাল কিনারে বিভিন্ন রকমের দুষ্প্রাপ্য শামুক, তারা ঝিনুক, তারপর কড়ি, পাথর, এগুলো তারা কী করতো? আহরণ করতো। আহরণ করে যে যত বেশি আহরণ করতে পারতো সে তার নিজেকে তত তখনকার মতে অনেক বেশি ধনী বলে আখ্যায়িত হতো। তো সেই যুগ থেকেই তো তখন সেই শামুক, ঝিনুক, কড়ি, পাথরগুলোর ব্যবহার শুরু হয়। তারপরে হয় যে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার প্রচলন ঘটে। বিনিময়ের বিভিন্ন মাধ্যম হিসেবে, পণ্যের কেনা বেচার মাধ্যম হিসেবে কি হয়? স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার তখন শুরু হয়। এর পরবর্তী সময়ে কাগজি মুদ্রার প্রচলন ঘটে। কাগজি মুদ্রা মানে এখন আমরা যে নোট, টাকার যে নোট, সেই নোটটাকে আসলে কাগজি মুদ্রা বলছে। কাগজি মুদ্রার তখন প্রচলনটা তারপর শুরু হয়। তখনকার সময় সে কাগজি মুদ্রার প্রচলনের সময়ে তখন দেখা যায় কি মানুষ আস্তে আস্তে করে ধীরে ধীরে মানুষ আধুনিক যুগের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। তখন থেকে মানুষ বাজার এবং শহরের সৃষ্টি হয়। তখন মানুষ বাজার কি জিনিস আস্তে আস্তে সেটা বুঝতে পারে। বাজার মানে কি? বাজার মানে আসলে আমরা যে আমাদের সাধারণ জ্ঞানে আমরা যা বুঝাচ্ছি যে বাজার মানে হচ্ছে যে কিছু সংঘবদ্ধ মানুষ একটা জায়গায় এসে থাকবে, সেখানে পণ্যের লেনদেন হবে, কেউ সবাই একসাথে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে, বসবে, তারপর সেখানে পণ্যের বিনিময় ঘটবে, সেটা একটা দিক থেকে বাজার বোঝাচ্ছে। আবার আমাদের ব্যবসায়িক যে ভাষা তাতে পণ্যের বাজার, বাজার এবং পণ্যের বাজার দুটো আসলে ভিন্ন শব্দ। তো বাজার বলতে আসলে সেই নির্দিষ্ট স্থানটাকে বোঝায়, আর পণ্যের বাজার বলতে আসলে বোঝায় একটা পণ্য, একটা নির্দিষ্ট পণ্য। মনে করি এই মার্কার পেনটার বাজারে কি পরিমাণ বা মানুষের কাছে কি পরিমাণ এটা চাহিদা আছে সেটাকে বোঝাচ্ছে। তো এটা আমরা যখন আরও পরে পড়ব তখন সেটা শিখবো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে। তো এই বাজার এবং শহরের সৃষ্টি হয়। তারপর কি হয়? ব্যবসায়িক সংগঠনের উদ্ভব ঘটে।
ব্যবসায়ী সংগঠন মানে হচ্ছে যে ব্যবসা করার জন্য যে একটা নির্দিষ্ট আলাদা একটা প্রতিষ্ঠান যে প্রয়োজন আছে, সেটা তারপরে মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে শুধুই মাত্র একটা নির্দিষ্ট মানে নিজের গৃহে থেকেই ব্যবসা বাণিজ্য আসলে করা সম্ভব না। তখন মানুষ আস্তে আস্তে প্রয়োজন অনুভব করে আলাদা একটা সংগঠনের, আলাদা একটা স্থানের, আলাদা একটা প্রতিষ্ঠানের। সেটাকে ব্যবসায়িক সংগঠন বলছি আমরা। এরপরে এই মধ্যযুগের পরে শুরু হয় আধুনিক যুগ। শিল্প বিপ্লব যখন ঘটে, শিল্প বিপ্লব একটা ব্যবসায়ের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। শিল্প বিপ্লব মানে কি? শিল্পের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছিল। তখন মানুষ যখন ব্যবসা বাণিজ্য করত, তখন আসলে শিল্প ক্ষেত্রে বা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে সেই রকম বড় বড় কোনো যন্ত্রপাতি বা সেই রকম বড় কোনো সংগঠন বা সেই রকমভাবে কোনো নতুন মানে ব্যবসা বাণিজ্য করার জন্য আলাদা করে কোনো যন্ত্রপাতি এরকমভাবে আবিষ্কৃত হয়নি। শিল্প বিপ্লবের পরেই কিন্তু এই বিশাল পরিবর্তনটা সাধিত হয়। তখন ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ আলাদা করে বড় বড় সংগঠন গড়ে তোলে, বড় বড় শিল্প কারখানা গড়ে তোলে। তারপরেই মানুষ অনেক বড় বড় যন্ত্রপাতি সেখানে ব্যবহার করে। এই শিল্প বিপ্লবটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লবের পর থেকেই আসলে আমরা বলি যে আধুনিক ব্যবসা বাণিজ্যের যুগ শুরু হয়। মধ্যযুগ থেকে ব্যবসা বাণিজ্যের যুগটা শুরু হয় সেটা আমরা বলছি। আর আধুনিক যুগের শিল্প বিপ্লবের পরে যে আধুনিক যে ব্যবসায়িক কর্মকাণ্ড তার সূচনা হয় বলে আমরা ধারণা করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ঘটে। এখন সারা বিশ্বটাই হচ্ছে কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা ব্যবসা পরিচালনা করছি। এখন তথ্য যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড অনেক বেশি সহজ হয়ে গেছে আমাদের কাছে। তারপর বলছি যে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বড় বড় শিল্প কারখানার বিকাশ এই আধুনিক যুগে শিল্প বিপ্লবের পর থেকেই শুরু হয়। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন। এই যে আমরা বিশ্বে দেখা যায় যে পৃথিবীর এক কোণায় কোনো একটা জিনিস উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদনের জিনিসটা আমার দেশে এসেও পৌঁছাচ্ছে। আমাদের ছোট্ট একটা দরিদ্র দেশ, সেইখানেও কিন্তু সেই পণ্যটা এসে পৌঁছাচ্ছে। কিভাবে? আগে কিন্তু এরকম ছিল না। এই যে শিল্প বিপ্লবের পরে যখনই আমরা বৃহদায়তন উৎপাদন এবং বন্টন ব্যবস্থার প্রচলন ঘটাতে সক্ষম হয়েছি, তখন থেকে এই বিষয়টা নিশ্চিত হয়েছে। তারপর বলছি ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ। মানুষ যখন অর্থ উপার্জন করে, তখন মানুষ যখন অর্থ উপার্জন করতে শিখে যায়, বড় বড় বৃহৎ উৎপাদন এবং শিল্প কারখানা যখন গড়ে ওঠে, তখন মানুষের কাছে অনেক অর্থ চলে আসে। এই অর্থগুলো রাখারও মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণ করার জন্য বিভিন্ন রকমের অর্থের প্রয়োজন ঘটে। আবার একই সাথে বিভিন্ন রকমের পরামর্শ, নির্দেশনা এগুলোরও প্রয়োজন অনুভব করে মানুষ। আর সেই অনুভব থেকেই, সেই অভাব থেকেই ব্যাংক এবং বীমা ব্যবস্থার সম্প্রসারণ ঘটে। এই বীমা ব্যবস্থার সম্প্রসারণ এবং ব্যাংকটাকে আরও বেশি আধুনিকায়ন, ব্যবসা বাণিজ্যের আরও বেশি দ্রুতায়ন বা আরও বেশি সম্প্রসারণ, আরও বেশি সহজ করার উদ্দেশ্যে এটিএম কার্ড প্রচলন ঘটে এবং মোবাইল ব্যাংকিংয়ের প্রচার প্রসার ঘটে, যেটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। তাহলে ব্যবসায়ের যে ক্রমবিকাশ আমরা দেখছি, সেটাকে আমরা তিনটি যুগে ভাগ করছি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তোমরা প্রতিটা পয়েন্টস একটু ভালো করে পড়বে, কারণ তোমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে কোন যুগে কোন বিষয়টার উদ্ভব ঘটে সেটা কিন্তু জানতে চাওয়া হয়। সেই জন্য আর তাছাড়া বিষয়টা একজন ব্যবসায়িক শিক্ষা বিভাগের ছাত্র অথবা ছাত্রী হিসেবে তোমাকে বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, জানতে হবে যে কিভাবে ব্যবসায়ী সম্প্রসারণটা ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি যত্ন নেবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।